কিরাত কিরাত একটি রাজ্যের নাম। ত্রিপুরাকে কিরাত দেশ বলা হতো। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু মহাভারতের কাহিনী, নাকি এর পেছনে বাস্তব ইতিহাস আছে? আজ আমরা দেখব কোথায় শেষ হয় মিথ আর কোথায় শুরু হয় ইতিহাস। ত্রিপুরাকে প্রাচীন গ্রন্থে কিরাত দেশ বলা হতো, আমরা সবাই জানি। কিন্তু এই শব্দটি বহু দিন ধরে ভুলভাবে বোঝা হয়েছে। কিরাত শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসছে এবং এর অর্থ কোনো অসভ্য বা বর্বর জাতি নয়, বরং পাহাড়, বন ও নদী ঘেরা অঞ্চলে বসবাসকারী স্বাধীন জনগোষ্ঠী। প্রাচীন ভারতের ভৌগোলিক কল্পনায় কিরাত বলতে বোঝানো হতো সেই সব মানুষদের যারা গঙ্গা যমুনার সমতল সভ্যতার বাইরে ছিল, অর্থাৎ উত্তর ও পূর্বের পাহাড়ি অঞ্চলে নিজেদের সমাজ ও সংস্কৃতি গড়ে তুলেছিল। আজকের ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, হালাম, মিজো, নাগা ইত্যাদি জনগোষ্ঠী এই কিরাত সংস্কৃতির বলয়ের উত্তরসূরি। মহাভারতে কিরাতদের উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করা হয়েছে। কিরাতরা সেখানে শুধু পাহাড়ি মানুষ নয়, তারা শক্তিশালী যোদ্ধা ও প্রকৃতির সঙ্গে যুক্ত এক বিশেষ সভ্যতার প্রতীক। মহাভারতের বিখ্যাত কাহিনীতে অর্জুন যখন এক কিরাত যোদ্ধার সঙ্গে যুদ্ধ করেন, পরে জানা যায় এই কিরাত আসলে শিবের রূপ। এই কাহিনীর মধ্য দিয়ে প্রাচীন ভারতীয় কল্পনায় কিরাতদের শক্তি, সাহস এবং প্রকৃতির শক্তি সঙ্গে যুক্ত বলে দেখানো হয়েছে। মহাভারত আধুনিক অর্থে ইতিহাস না হলেও এটি প্রাচীন ভারতের বাস্তব জনগোষ্ঠী ও ভূখণ্ডের স্মৃতি বহন করে, যার মধ্যে উত্তর পূর্ব ভারতের কিরাত অঞ্চলটিও ছিল। এই কিরাত পাহাড়ি সমাজই ছিল প্রাচীন ত্রিপুরার ভিত্তি। ত্রিপুরার ভূপ্রকৃতি, পাহাড়, বন ও নদী ঘেরা গ্রাম ব্যবস্থা এবং উপজাতি সমাজের জীবনধারা কিরাত সংস্কৃতির ধারাবাহিকতার উপর গড়ে উঠেছে। কিন্তু ত্রিপুরার ইতিহাস যেখানে থেমে থাকে না, কেননা ত্রিপুরার ইতিহাস প্রবাহমান। ধীরে ধীরে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি সভ্যতার সঙ্গে এই পাহাড়ি সমাজের সংযোগ তৈরি হয়। বাঙালি সভ্যতা নিয়ে আসে লিখিত ভাষা, কৃষিভিত্তিক অর্থনীতি, ব্রাহ্মণ্য ধর্ম ও রাজকীয় প্রশাসনের ধারণা। এই যোগাযোগের মধ্য দিয়েই ত্রিপুরার পাহাড়ি কিরাত সমাজ একটি নতুন রাজনৈতিক রূপ নিতে শুরু করে। রাজমালা, ত্রিপুরার রাজবংশের ইতিহাস গ্রন্থ, তার থেকে জানা যায় যে ত্রিপুরার প্রাথমিক রাজারা পাহাড়ি সমাজ থেকেই উঠে এসেছিলেন, কিন্তু তারা ধীরে ধীরে হিন্দু রাজকীয় সংস্কৃতি গ্রহণ করেন। আর এই ক্ষেত্রে পার্শ্ববর্তী বাংলার যথেষ্ট ভূমিকা ছিল। এর অর্থ এই নয় যে তারা তাদের কিরাত পরিচয় হারিয়েছিলেন, বরং তারা পাহাড়ি শক্তির সঙ্গে বাঙালি রাষ্ট্র ব্যবস্থার সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আর এই সংমিশ্রণ থেকেই ত্রিপুরায় একটি স্থায়ী রাজ্য কাঠামো তৈরি হয়, যেটা দীর্ঘদিন থেকে একটা অবাস্তব পরিকল্পনা হিসাবে পরিগণিত হতো। সেটা বাঙালিদের সহযোগিতায় একটা পরিকল্পিত রূপ পরিগ্রহ করে। পাহাড়ি কিরাত সমাজ ভূমি, জনশক্তি ও স্থানীয় কর্তৃত্ব, আর বাঙালি সভ্যতা প্রশাসন, আইন, ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামো। আর এই দুইয়ের মিলনেই ত্রিপুরায় একটা সুসংগঠিত রাজ্য গড়ে ওঠে। আর এই দুই মিলন ছাড়া ত্রিপুরা কখনোই সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হতে পারত না। এই সত্যটা ইতিহাসের মূল চাবিকাঠি। এই কারণেই ত্রিপুরা শুধু একটি উপজাতি অঞ্চল নয়, আবার শুধু একটি বাঙালি রাজ্যও নয়। এটি কিরাত, পাহাড়ি সভ্যতা ও গাঙ্গেয় সমভূমির বাঙালি সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এক অনন্য রাষ্ট্র এবং তার রাষ্ট্র কাঠামো। এই ঐতিহাসিক মিলনই
ত্রিপুরার পরিচয়কে আলাদা করেছে এবং আজকের ত্রিপুরার সমাজ ও রাজনীতির গভীর স্তরে এখনো সেই প্রাচীন কিরাত বাঙালি সংমিশ্রণের ছাপ রয়ে গেছে, যে সংমিশ্রণ ত্রিপুরার ইতিহাসকে সমৃদ্ধ করছে। ত্রিপুরার ইতিহাস কেবল একটি পাহাড়ি উপজাতি সমাজের কাহিনী নয়, আবার কেবল বাঙালি রাজতন্ত্রের কাহিনীও নয়। এই রাজ্যের জন্ম হয়েছে দুটি ভিন্ন সভ্যতার মিলনে। একদিকে ছিল পাহাড়ি কিরাত জনজাতি, অন্যদিকে ছিল গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি সভ্যতা। আর এই দুই ধারার মিলন থেকেই ধীরে ধীরে ত্রিপুরায় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। একটা উপজাতি গোষ্ঠী কেন্দ্রভিত্তিক একটা সমাজ ব্যবস্থা থেকে একটা পরিণত রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীন উত্তর পূর্ব ভারতে কিরাত শব্দ দিয়ে সেই সব পাহাড়ি জনগোষ্ঠীকে বোঝানো হতো যারা তিব্বত বর্মী ভাষাভাষী ছিল এবং পাহাড় বন ও নদী নির্ভর সমাজ গড়ে তুলেছিল। আজকের ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, হালাম, মিজো, নাগা এইসব জনগোষ্ঠী সেই কিরাত সংস্কৃতির বলয়ের উত্তরাধিকারী। এরা ছিল কৃষক, যোদ্ধা ও প্রকৃতি নির্ভর মানুষ। এদের সমাজ ছিল গোত্রভিত্তিক কিন্তু সংগঠিত ও শাসনযোগ্য। অন্যদিকে বাংলার দিক থেকে ছিল আর্য সংস্কৃতির প্রভাবিত কৃষিভিত্তিক ও শহরমুখী সভ্যতা। নদীভিত্তিক কৃষি, লিখিত ভাষা, ব্রাহ্মণ্য ধর্ম এবং রাজকীয় প্রশাসন এই বাঙালি সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে এই বাঙালি সভ্যতা ধীরে ধীরে পূর্ব দিকে বিস্তার লাভ করতে শুরু করে। প্রথমে সমতল আসাম, পরে পাহাড়ি অঞ্চলগুলির দিকেও এটি প্রভাবিত হয়। ত্রিপুরার ভূখণ্ডে এই সভ্যতার মিলন ঘটে খুব ধীরে ধীরে। পাহাড়ি কিরাত সমাজের সঙ্গে বাঙালি বণিক, পুরোহিত ও প্রশাসনিক সংস্কৃতির যোগাযোগ তৈরি হয়। আর এই যোগাযোগের ফলেই ত্রিপুরার প্রাথমিক রাজতন্ত্র গড়ে ওঠে। এই ইতিহাস আমরা কখনোই ভুলব না। আর এর একটা উদাহরণ হিসাবে বলা যায় যে ত্রিপুরার মাণিক্য রাজবংশ দীর্ঘদিন বাঙালিদের পৃষ্ঠপোষকতা করার এটাই ছিল প্রধান কারণ। আর বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদা দেওয়ার পেছনেও এটাই ছিল প্রধান কারণ। কেননা এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের বাঙালি সংস্কৃতির অবদান ছাড়া ত্রিপুরার রাজ্য গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হতো না। রাজমালা গ্রন্থে দেখা যায় ত্রিপুরার রাজারা আদিতে পাহাড়ি সমাজ থেকে উঠে এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা হিন্দু রাজকীয় রীতিনীতি, ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃত ভাষাকে গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে তারা বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করেন। এই গ্রহণ মানে আত্মপরিচয় হারানো নয়, বরং পাহাড়ি শক্তির সঙ্গে সমতল সভ্যতার মিলন। আর এই মিশ্রণই ত্রিপুরাকে অন্য উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে আলাদা করেছে। মণিপুর বা নাগাল্যান্ডের যেখানে পাহাড়ি সভ্যতা অপেক্ষাকৃত বিশুদ্ধ রয়ে গেছে, ত্রিপুরায় সেখানে পাহাড়ি কিরাত সমাজ ও বাঙালি রাষ্ট্রীয় সংস্কৃতির সংমিশ্রণে এক নতুন রাজনৈতিক সত্তার জন্মগ্রহণ করেছে। এই সত্তাই ছিল ত্রিপুরা রাজ্য। আর এই কিরাত জনজাতির ভূমিকা ছিল মূল শক্তি ও ভূমির উপর নিয়ন্ত্রণ। পাহাড়, বন ও কৃষি জমি ছিল তাদের হাতে। বাঙালি সভ্যতা এনে দেয় প্রশাসন, লিখিত আইন, ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামো। আর এই দুইয়ের মিলন ছাড়া একটি স্থায়ী রাজ্য গড়ে ওঠা সম্ভব হতো না। তাই ত্রিপুরা কোনো একক জাতিগোষ্ঠীর তৈরি রাজ্য নয়, এটি একটি সভ্যতার সংমিশ্রণ। এই ঐতিহাসিক সত্য আজকের ত্রিপুরা সমাজে প্রতিফলিত হয় এবং এটা যত বেশি প্রতিফলিত হবে ত্রিপুরার জন্য তত বেশি মঙ্গল হবে। উপজাতি ও বাঙালি এই দুই পরিচয় একে অপরের বিরুদ্ধে নয়, বরং এই রাজ্যের জন্মের দুটি স্তম্ভ,
যখন এই ঐক্য দুর্বল হয়েছে তখনই সংকট তৈরি হয়েছে। আর যখন এই দুই ধারার ভারসাম্য বজায় থেকেছে তখনই ত্রিপুরা স্থিতিশীল থেকেছে। এই কারণেই বলা যায় কিরাত জনজাতীয় বাঙালি সভ্যতার মিলনই ত্রিপুরার একটি রাষ্ট্রের ঐতিহ্য, শক্তি। এটি কোনো ঔপনিবেশিক বা আধুনিক রাজ্য নয়, বরং হাজার বছরের সংস্কৃতি ও রাজনৈতিক সংমিশ্রণের ফল। এই ছিল কিরাত এবং সমতল বাঙালিদের সংমিশ্রণে যুক্ত প্রচেষ্টায় ত্রিপুরা রাজ্য গঠন প্রক্রিয়া। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ত্রিপুরার রাজ্য গঠন প্রক্রিয়ায় বাঙালিদের কি ভূমিকা রয়েছে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন।